আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এ2 এর 18তম গ্রামার রিলেটিভ জার্স পার্ট 1 ক্লাসে। আমরা ইতিমধ্যে 17টা গ্রামার সম্পন্ন করে আজকে 18 নম্বর গ্রামার রিলেটিভ জার্সে পা রেখেছি। আজকে আমরা অনেক বেশি ধৈর্য ধরে পড়তে পড়তে কিন্তু এ পর্যন্ত আসা হয়েছে আমাদের। আর জার্মান ভাষা শেখার অন্যতম একটি বড় হাতিয়ার হচ্ছে আমাদের ধৈর্য ধৈর্য এবং পরিশ্রম। আমরা যেহেতু এত এত দূর পর্যন্ত আসতে পারছি, আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে ধৈর্য আছে এবং আমরা আগামীতে আরো দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। রিলেটিভ জার্স জার্মান ভাষার একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা আমাদের কথা বলতে খুবই হেল্প করবে এবং হেল্প করে সাধারণত। যেরকম একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এই রিলেটিভ জার্সটা ইউজ করা হয়। আর এটার টোটাল আদ্যপান্ত কি, এটা আমরা আজকে ক্লাসে একদম সমাধান করবো ইনশাল্লাহ। আমরা একটু ধীরে স্বস্তিতে আগাবো আশা করি। ওকে, রিলেটিভ জার্স কি এটা আমরা দেখি একটু। রিলেটিভ জার্স হলো একটি অনুসিদ্ধ বাক্যাংশ যা একটি প্রধান বাক্যের মানে হাবজার্স এর মধ্যে ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বিষয়ে সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, যেটা বলেছিলাম। এটি প্রধানত একটি রিলেটিভ প্রোনোমেন, যেমন ডিয়ার, ডি, ডাস, ওয়েলহা, ওয়েলশার, ওয়েলশে, ওয়েলশেস, বা রিলেটিভ ভার্ব বো, ওয়াং, ভারুম দিয়ে শুরু হয়। তো এটা আসলে এখানে একটু সংজ্ঞায়িত ভাবে লেখা হয়েছে। এটাকে আমরা বিশ্লেষণ করি, নিচে আসেন। এখানে দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে যে এটি সেই ব্যক্তি, মানে এটি সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করেছেন। আমরা তো এইভাবে বাংলায় অহরহ ইউজ করি বাক্য। এটা আমরা ডয়েচে কিভাবে বলবো? এখন বাক্য তো অনেকভাবেই গঠন করা শিখেছি আমরা ইতিমধ্যে, ভবিষ্যতে আরো অনেক রকম নিয়ম পাবো। তো এটাও একটা নিয়ম যেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে কথা বলতে, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে এবং সাইবেনের ক্ষেত্রে। তো আমরা এটা দেখি কি বলছে এখানে, ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি, দেয়া মিয়া গেহলফেন হাত, যিনি আমাকে সাহায্য করেছেন। এই দেয়াটা কোথায় থেকে আসলো? এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো আমরা রিলেটিভ প্রোনোমেন থেকে এটা আসছে। রিলেটিভ এখানে নাউনটা কি ছিল? মান। মানের আর্টিকেল আমরা কি জানি? দেয়া। তো এই যে লাস্টে যে নোমেনটা থাকবে, ওই নোমেনের যে আর্টিকেল থাকবে, এটি সাধারণত এখানে চলে আসে। এটি চলে এসে আমাদের বাক্য বলতে বা ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে সাহায্য করে। তারপরে আহ, আমরা আরো নিচে যাই, দেখি। এটি সেই বাড়ি, এটি সেই বাড়ি যেখানে আমি থাকি। এটা বলেছে ওরা, ডাস ইজ ডাস হাউস, এটি সেই বাড়ি বা এটি এই বাড়ি যেখানে আমি থাকি। ইন দেম ইস বনে, যেখানে আমি থাকি। আমরা আরো বিস্তারিত দেখে আসি। রিলেটিভ রিলেটিভ জার্স কেন ব্যবহার করা হয়? এটা একটা প্রশ্ন, বা এটা আমাদের সমাধান করতে হবে। ওকে, তথ্য সংযোজনের ক্ষেত্রে, তথ্য সংযোজনের ক্ষেত্রে রিলেটিভ জার্স ব্যবহার করা হয়। যেমন রিলেটিভ জার্স ব্যবহার করে প্রধান বাক্যের সাথে অতিরিক্ত তথ্য যোগ করা হয়। এটি বিভিন্ন ধারণা একত্রিত করে এবং বাক্যকে আরো অর্থপূর্ণ ও বোধগম্য করে। যেমন এটি সেই শিক্ষক যিনি জার্মান পড়ান। এখন আহ, আমরা এই যে মানে এইভাবে যে ভাষাটি ইউজ করলাম, আহ, আমরা তো দেখা যাচ্ছে যে এই সেই A1 থেকে শুরু করে B1 C1 পর্যন্ত বা C2 পর্যন্ত হাজার মানে অনেক অনেক গ্রামার নিয়ম পাবো। তো এর মধ্যে এটা একটা বিষয় যে আমি বাংলাতে বলবো যে এটি সেই শিক্ষক যিনি আমাকে পড়ান, এটি সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করেছিলেন, এটি সেই বাড়ি যেখানে আমি থাকি বা যেখানে আমি থাকতাম। এই যে একটা নির্দিষ্ট একটা বাক্যের উপর নির্দিষ্ট একটা ব্যক্তি বস্তু বা ইত্যাদির যে আরো একটা কিছু তথ্য সাথে যোগ করার যে ব্যাপারটা, এটার জন্য আমাকে কি করতে হয়?
রিলেটিভ জার্সটা বা রিলেটিভ জার্সের নিয়মে আমাকে বাক্যটা গঠন করতে হয়, এবং এটা আমাকে কথা বলতে বা লিখতে আমাকে অনেক বেশি সহায়তা করে। তো এখানে আমরা পাইলাম তথ্য সংযোজনের ক্ষেত্রে। তো উদাহরণটা দেখি, ডাস ইজ ডিয়ার লেয়ার, এটি সেই শিক্ষক। এই যে ডেয়া, এই ডেয়াটা এই পাশে চলে আসছে, ঠিক আছে। ডেয়া ডয়েশ unterrichtet, মানে যিনি আমাকে জার্মান পড়ান। আমরা আরেকটা উদাহরণ দেখি, নির্দিষ্টকরণ, নির্দিষ্ট করে বলার জন্য। যেমন একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু চিহ্নিত করতে রিলেটিভ জার্স ব্যবহার করা হয়। যেমন আমি সেই মেয়েটিকে চিনি, আমি সেই মেয়েটিকে চিনি, আমি নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছি যে সেই মেয়েটিকে চিনি যে পার্কে খেলে। তো এখন এখানে আমরা ডয়েচে কিভাবে বলবো, ইস ক্যানে ডাস ম্যাটসেন, আমি সেই মেয়েটিকে বা সেই বালিকাটিকে চিনি। এই যে যেহেতু ডাস এখানে আছে, এই নোমেনের আর্টিকেল যেহেতু ডাস, এই ডাসটা কি এই পাশে চলে আসছে। তো আমি সেই বালিকাটিকে চিনি বা মেয়েটিকে চিনি, ডাস যিনি বা যে, ইম পার্ক স্পিল্ড, মানে যে পার্কে খেলে। তো এখন আমরা ডাস তো হচ্ছে নির্দিষ্ট, মানে টি টা টি এগুলা জানতাম, কিন্তু এখন যে কেন আসলে, আসলে আমরা বাংলায় যেভাবে চিন্তা করি যে ব্যাপারটা যে সবসময় ওইরকমই হবে এমন না। তবে মূলত যেটা বোঝানো হয় সেটা আমাদেরকে বোঝার ট্রাই করতে হবে। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, বাক্য সংক্ষেপণ। রিলেটিভ জার্স ব্যবহার করলে পৃথক বাক্য তৈরি না করেও তথ্য উপস্থাপন করা যায়। ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে আমরা হাউবজার্স বুঝি এবং নেভেনজার্স বুঝি। হাউবজার্স হচ্ছে প্রধান বাক্য, আর নেভেনজার্স হচ্ছে কি, নেভেনজার্স হচ্ছে একটা সাহায্যকারী বাক্য। তো নেভেনজার্সটা আমরা ইউজ করি কিভাবে, একটা কানেক্টর ইউজ করে। কিন্তু এইখানে আমাদেরকে যেটা রিলেটিভ জার্স যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে যে এই হাউবজার্স বা প্রধান বাক্যের মধ্যেই একটা কমা ইউজ করে ওই প্রথম অংশের যে মূল ব্যক্তি বা বস্তু ওনার সম্পর্কে আরো এক্সট্রা তথ্য প্রদান করা যায় শুধুমাত্র ওই ব্যক্তি বা বস্তুর নোমেনের বা ওই নোমেনের আর্টিকেল ব্যবহার করে। যেমন আবারও বলি যে আমার একটি বই আছে যা খুব আকর্ষণীয়, ইস habe ein Buch, আমার একটি বই আছে, এটা কি একটা কমপ্লিট একটা বাক্য। মানে এটাকে আমি হাবজার্সের ভিতরেই, এটা হচ্ছে একটা প্রধান বাক্য। তো আমার একটি বই আছে, এখন এটাকে আমি আরেকটু তথ্য দিতে পারি, আমার একটি বই আছে এবং সেটি খুব সুন্দর অথবা সেটি খুব আকর্ষণীয় বা বইটি খুব ভালো। এই যে আহ, আমার একটি বই আছে এর সাথে যে আরেকটা তথ্য যোগ করলাম, বইটি কেমন। বা আমি যদি বলি যে আমার একটি বন্ধু আছে সে খুব ভালো, তা আমার একটি বন্ধু আছে এই পর্যন্ত একটা বাক্য ওকে, বাট এইটাকে আমি আরেকটু এক্সপ্লেন করলাম যে সে খুব ভালো। এইটাই মূলত রিলেটিভ জার্স। ওকে, তা আমরা এখানে দেখি আমার একটি বই আছে, এটা বললাম ইস হবে আইন বুক, আমার একটি বই আছে যা খুব আকর্ষণীয়, আমি কি অতিরিক্ত একটা তথ্য প্রকাশ করলাম না, কোনো কানেক্টর নাই, কোনো কিছু নাই, জাস্ট একটা কমা ইউজ করে এই হাউজার্স বা প্রধান বাক্যের একটা বাক্যের অংশ হিসাবে এটাকে কি আমি আরেকটু বড় করতে পারলাম, যা খুব আকর্ষণীয়। তো এই যে যা খুব আকর্ষণীয় বা যিনি খুব ভালো, এইটা বলার জন্য আমাকেও কি করতে হবে, ওই যে প্রধান প্রথম অংশের যিনি যেই নোমেনটা, মানে মেইন নোমেন, ওই নোমেনের যে আর্টিকেল আছে ওইটাকে মানতে হবে। তো এই যেহেতু এখানে আইন আছে, মানে একটি বই, আর বইয়ের তো হচ্ছে কি আর্টিকেল, আমরা জানি বইয়ের আর্টিকেল হচ্ছে ডাস। তো ডাসটা আমরা এখানে নিয়ে আসলাম, পরে লিখলাম যে জেয়া ইন্টারেস্ট্যান্ট ইস্ট, হ্যাঁ, খুব আকর্ষণীয়, অথবা আমরা এটা বলতে পারতাম জেয়া গুড, খুব ভালো, অথবা জেয়া মানে অথবা ডাস স্লেস্ট, খুব মানে যা খারাপ, বিভিন্নভাবে আমরা বলতে পারতাম, তাই না? আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই, রিলেটিভ জার্স গঠনের নিয়ম। এখানে রিলেটিভ প্রোনোমেন নির্বাচন, মানে আমরা এই পার্টে শিখবো হচ্ছে রিলেটিভ রিলেটিভ যেই প্রোনোমেনগুলো আছে এগুলা। রিলেটিভ প্রোনোমেন আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমরা আমরা যদি একটা কাজ করি যে আপনার আগে যে গ্রামারগুলো আমরা শিখেছি সেই প্রত্যেকটা গ্রামারের সাথে প্রত্যেকটা গ্রামার যদি একটু তুলনা করে পড়াশোনা করার চেষ্টা করি, এবং অনেক অনেক যদি আমরা আহ, উদাহরণ প্র্যাকটিস করি, আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে।
আর জার্মান ওই নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, গেনিটিভের যে একটা ব্যবহার আছে এটাকে আমাদেরকে খুব ভালোভাবে শেষ করতে হবে। আমাদের ইতিমধ্যে হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লাসে সম্ভবত হচ্ছে হ্যাঁ 7 নাম্বার এবং 8 নাম্বার ক্লাসে অ্যাকুজেটিভ ডাটিভ নিয়ে আরো বিস্তর পরিসরে কভার করা হয়েছে। যারা দেখেন না এখনো বাস তারা দেখে নিতে পারেন, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমরা আসি রিলেটিভ প্রোনোমেন। তো রিলেটিভ প্রোনোমেন প্রধান বাক্যের নোমেন, বিশেষ্য, মানে নোমেন এর লিঙ্গ, সংখ্যা, নাম্বারস এবং বাক্যের তার অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। মানে ওই ব্যাপারটা হচ্ছে আর কি যে আপনার নোমেনের যেই নোমেন যেই ক্যাটাগরির হয় আর কি, ফিমেল, মেল ফিমেল, বা হচ্ছে ম্যানলিশ বা বাইবলিশ বা নয়ট্রম, এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমরা দেখি মাস্কুলিন যদি ডেয়ার হয়, মাস্কুলিনে কি হবে? ডেয়ার হবে, অ্যাকুজেটিভে ডেন, ডাটিভে ডেম, আর গেনিটিভে কি হিসেবে ব্যবহার করবে? ডেজেন। আমরা এখানে গেনিটিভে সাধারণত কি পাইতাম? ড্যাশ পাইতাম। তো যখন রিলেটিভ প্রোনোমেন আমরা ইউজ করব রিলেটিভ প্রোনোমেন হিসেবে, তখন আমরা কি সেটা আরো এস ই এন যোগ করতে হবে, ডেজেন। ফেমিনিনের ক্ষেত্রে ডি থাকবে, অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডি, আর ডেয়ারের ডাটিভের ক্ষেত্রে ডেয়ার। ওই যে আমরা আর কি মূলত অ্যাকুজেটিভ ডাটিভে যেটুকু পাইছি ওইটুকুই এক্সট্রা হিসেবে গেনিটিভটা ইউজ হয়েছে এখানে। নয়ট্রমের ক্ষেত্রে ডাস, ডাস, ড্যাম, ড্যাজেন। প্লুরালের ক্ষেত্রে ডি, ডি, ড্যানেন, ডেরেন। আপনার হচ্ছে একটু পরিবর্তন আছে, ড্যানেনটা হচ্ছে একটু চেঞ্জ ডাটিভের ক্ষেত্রে, আর আপনার হচ্ছে গেনিটিভের ক্ষেত্রে হচ্ছে ড্যারেন হয়ে যাবে। তো এগুলো একটু দেখে নেবেন। আমরা উদাহরণে যাই। আমরা উদাহরণে এখানে পাইছি হচ্ছে এটি সেই ব্যক্তি, ডাস ইজ দেয়ার মান, মানে এটি সেই ব্যক্তি যিনি গান করেন, ডাস ইজ দেয়ার মান দেয়ার জিংড, ঠিক আছে, যিনি গান করেন। আমি যদি এখানে আবার বলতাম যে যিনি গান করতে পছন্দ করেন, তাহলে আমি এখানে যদি এখানে বলে দিলে হয়তো দেয়ার জ্ঞান জিংড, দেখি গান করতে পছন্দ করেন। এখানে একটা বিষয় হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি যে ভার্ব কিন্তু সবসময় সে এন্ডিং পজিশনে আসতেছে। এটা কি খেয়াল করছেন আপনারা? ভার্ব কিন্তু সবসময় এন্ডিং পজিশনে আসতেছে। তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে, যদিও এটা নেভেনজার্স না, কিন্তু ভার্বটা এন্ডিং পজিশনে আসবে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। এটি সেই ব্যক্তি, ডাস ইজ দেয়ার মান, যাকে আমি ভালোবাসি। আপনি আপনার গার্লফ্রেন্ডকে অথবা আপনার ওয়াইফকে দেখাই বলতে পারেন যে এটি সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি, ডাস ইজ দেয়ার মান ড্যানিশ লিভে। হ্যাঁ, এখানে সম্ভবত একটা কাটা যাবে। তারপর আরেকটা উদাহরণ দেখি। এটি সেই ব্যক্তি, ডাস ইজ দেয়ার মান, যাকে আমি সাহায্য করেছি, ড্যাম ইস গেহলফেন হবে, যাকে আমি সাহায্য করেছি। আশা করি আপনারা বুঝতেছেন ব্যাপারটা, মূল ক্লাসটা। তারপরে হচ্ছে আরেকটা উদাহরণ দেখি আমরা। এটি সেই ব্যক্তি যার কুকুর হারিয়ে গেছে। জার্মানির তো অনেক কুকুর রাখতে পছন্দ করে, এবং কি ওরাও কুকুরের জন্য আওপিয়ার লুক পর্যন্ত নিয়ে যায়, এই অবস্থা। ডাস ইজ দেয়ার মান, ডাস ইজ দেয়ার মান, এটি সেই ব্যক্তি, ডেজেন্ট হুন্ড ফারলর্ন ইস্ট, যার কুকুর হারিয়ে গেছে। এখন গেনেটিভ কেন ইউজ হলো, এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। আমরা কি জানি মালিকানা বুঝাইতে হচ্ছে, মালিকানা বিষয়টা বুঝাইতে আপনার হচ্ছে গেনেটিভটা ইউজ হয়। যেরকম হচ্ছে আমার বাবা, মানে মানে ধরেন আমার কুকুর, আমার বই, আমার ফোন। হ্যাঁ, তো এরকম যে আমার মালিকানা, আমি যদি বলি রহিমের কলমটি, হ্যাঁ, তো এই যে তখন কি আমাদের গেনেটিভটা ইউজ হবে মালিকানা বোঝানোর জন্য। এখানে বলছে এটি সেই ব্যক্তি যার কুকুর হারিয়ে গিয়েছে। ডাস ইজ der Mann, dessen Hund verloren ist. verloren হচ্ছে কি? লস, মানে হারিয়ে যাওয়া। যার কুকুর হারিয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা এখানে দেখি
রিলেটিভ জার্সে ক্রিয়া বা ভার্ব সর্বশেষ থাকে, যেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। এটা হচ্ছে রিলেটিভ জার্সের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো এর মধ্যে ব্যবহৃত ক্রিয়া সর্বদা বাক্যে শেষে অবস্থান করবে। ওকে, মানে সর্বশেষ বাক্যের মধ্যে অবস্থান করবে। তো এখানে আহ, বেশি হচ্ছে যে আমরা এই যে ভার্ব সর্বশেষে আসছে, ভার্ব সর্বশেষে আসছে, আহ, এই জিনিসটা তো আমরা একটু আগেই ক্লিয়ার করলাম, তারপরও আবার দুইটা প্র্যাকটিসের মাধ্যমে এটা শেষ করি। এটি সেই নারী, এটি কি সেই নারী। ডাস ইজ ডি ফ্রাউ, ডাস ইজ, ডাস ইজ ডি ফ্রাউ। অথবা আমি যদি বলতাম এটি সেই পুরুষ, ডাস ইজ দেয়ার মান, বা হ্যাঁ, এটি সেই পুরুষ বা এটি সেই ব্যক্তি। আমি যদি বলতি যে এটি সেই বই, ডাস ইজ ডাস বুক, এটি সেই বই। অথবা আমি যদি বলি এটি সেই রহিম, ডাস ইজ দেয়া রহিম। তো আমি যদি বলি যে আহ, এটি সেই আহ, ফাতেমা, ডাস ইজ দি ফাতেমা। আহ, তো এই যে আপনার হচ্ছে এইভাবে বলতে হবে, এটি সেই নারী, ডাস ইজ দি ফ্রাউ, যিনি গতকাল এসেছেন, যিনি গতকাল এসেছেন। দি গেস্টন গেকমেন ইস্ট, দি গেস্টন গেকমেন ইস্ট, মানে দি বলতে এখানে যিনি বোঝাচ্ছে আর কি, যিনি বলতে এখানে দি বোঝাচ্ছে। তো দি দ্বারা যিনি বোঝাচ্ছে, যিনি গেস্টান গতকালকে, গে কমেন, কমেন অর্থ আমরা জানি আসা, গে কমেন মানে কি এসেছিল বা এসেছেন। ইস্ট, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর ইস সুখে ডাস বুক, আমি সেই বইটি খুঁজতেছি, আমি খুঁজতেছি বইটি বা সেই বইটি খুঁজতেছি যা টেবিলে রয়েছে। ডাস অফ ডেম টিস লিক্ট, ডাস মানে যা, অফ ডেম টেবিলের উপর, মানে অফ ডেম টিস টেবিলের উপর, লিক্ট মানে কি রয়েছে। আমরা জানি কি ল্যাগেন এবং লিগেনের আলাদা ব্যবহার আছে, তাই না? এগুলো একটু দেখে নেবেন। বিশেষ করে আমাদের কত নম্বর ক্লাস জানি এটা, আহ, এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে এটা আছে, দেখে নেবেন। ভেক্সেল প্রিপোজিশনে আছে মেবি, ভেক্সেল প্রিপোজিশন সম্ভবত 13 নম্বর, আচ্ছা আমার খেয়াল নেই এই মুহূর্তে, আপনারা দেখে নিন। তারপর এটা উদাহরণ হিসেবে, হ্যাঁ আমরা আরেকটা দেখি। প্রেপোজিশন, প্রেপোজিশন এর ব্যবহার রিলেটিভ জার্সে। যদি রিলেটিভ রিলেটিভ জার্স এর মধ্যে কোনো প্রেপোজিশন থাকে, তবে সেটি রিলেটিভ প্রোনোমেন এর আগে অবস্থান করে। মানে ব্যাপার হচ্ছে যে আপনার যদি কোনো প্রিপোজিশন থাকে, আমি যদি সিম্পলি বলি, যদি কোনো রিলেটিভ জার্সে যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে এই যে আর্টিকেল যে আছে, এই আর্টিকেলের কি আগেই আমার প্রিপোজিশনটা বসবে, আগে প্রিপোজিশন বসবে, তারপর এই নোমেনের যে আর্টিকেল বা এই নোমেনের যে পসেসিভ প্রোনোমেন, এটা কি আর প্রিপোজিশনের এই যে প্রিপোজিশন, তারপরে কি ওই নোমেনের বা ওই পসেসিভ প্রোনোমেনটা এখানে আসবে প্রিপোজিশনের পরে। তো আমরা দেখি, এটি সেই বাড়ি, এটি সেই বাড়ি, ডাস ইজ ডাস হাউস, যেখানে আমি থাকি, ইন্ডেম ইস বনে, যেখানে আমি থাকি। আশা করি বুঝতেছেন, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, আরেকটা উদাহরণ দেখি আমরা। এটি সেই চেয়ার, ডাস ইজ দেয়ার স্টুল, যার উপর সে বসে, মানে যার উপর সে বসে বা মানে এরকম আর কি। অফ ডেম এর জিটস, ডাস ইজ দেয়ার স্টুল, এটি সেই চেয়ার, অফ ডেম এর জিটস, যেখানে কি, যেখানে বা যার উপর সে বসে। ওকে, না রেকর্ডের ক্ষতি হয়নি, আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি, আর একটু রিলেটিভ জার্সের ধরন। জুবিয়েক্টিভ
রিলেটিভ জার্স, এটা কি বোঝাচ্ছে এখানে? যখন রিলেটিভ জার্সের রিলেটিভ প্রোনোমেন মূল বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, তো এটি সেই কুকুর, ডাস ইজ দেয়ার হুন্ড, এটি সেই কুকুর, দেয়ার লাউড বেল্ট, যে জোরে চিৎকার করে। তো মূলত আমরা এই যে একটা বাক্য গঠন করছি, এই বাক্যটা কতটা বিষয়ের উপর গঠিত হয়েছে, মানে কতটা বিষয়ের উপর লক্ষ্য রেখে গঠিত হয়েছে, এটি কিন্তু আমরা ধাপে ধাপে ক্লিয়ার করতেছি। ওকে, আপনারা একটু ক্লাসটা বারবার হচ্ছে, আমি ক্লাসটা সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি আজকের ক্লাসটা। তো আপনারা একটু বারবার যাতে হচ্ছে এটা অল্প সময়ে অধিক তথ্য পান সেই জন্য আর কি বারবার প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের খুবই খুবই হচ্ছে ভালো লাগবে এবং আপনার হচ্ছে খুব সহজে শিখে নিতে পারবেন। আর অবশ্যই ক্লাসের মাঝখানে এসে বলি, যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের যদি ভালো লাগে ক্লাস এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি চ্যানেলে হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলিয়েন না, আপনার মতামত জানাতে ভুলিয়েন না। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দয়া করে। তারপরে জুবিয়েক্টিভ রিলেটিভ জার্স আমরা দেখলাম, অবজেক্টিভ রিলেটিভ জার্সটা দেখি একটু। এখানে বলছে যখন রিলেটিভ জার্সের রিলেটিভ প্রোনোমেন মূল বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে। এখানে দেখেন এটি সেই কুকুর যাকে আমি দেখেছি, ডাস ইজ দেয়ার হুন্ড, দেন ড্যানিশ গেজেন হাবে, ঠিক আছে, এটাকে একটু কালার করে দিই, দেন ইস গেজেন হাবে, যাকে আমি দেখেছি। তারপর আমরা আরো যাই প্রেপোজিশনালে রিলেটিভ জার্স, যখন রিলেটিভ জার্সের মধ্যে প্রেপোজিশন ব্যবহার করা হয়। তো আমরা যদিও প্রেপোজিশন এটা দেখে ফেলেছি একটু আগে, আমরা আবারও দেখি। ডাস ইজ দেয়ার ফ্রেন্ড, এটি সেই বন্ধু, মিড ডেম ইস গেস্টার্ন গেস্ট্রোশন হাবে, যার সাথে গতকাল কি কথা বলেছি। ডাস ইজ দেয়ার ফ্রেন্ড, এটি সেই বন্ধু, মিড ডেম ইস গেস্টার্ন গেস্ট্রোশন হাবে, যার সাথে কি গতকাল আমি কথা বলেছি। এখন আসি রিলেটিভ ভার্ব, যেটা মোটামুটি ভালো ইউজ হয়, ভালো ভালো পরিমাণে ইউজ হয়। কিছু ক্ষেত্রে রিলেটিভ প্রোনোমেনের পরিবর্তে রিলেটিভ ভার্ব, যেমন বো, ওয়ান, বারো ব্যবহার করা হয়। এটি সাধারণ স্থান, সময় বা কারণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন এটি সেই জায়গা, এটি সেই জায়গা, দাস ইজ দেয়ার অর, যেখানে আমি জন্মেছি, বইস গেবরেন বুইডে। তো আমি এখানে কি পাইলাম, ডাস ইজ দেয়ার অর, এটি সেই জায়গা, এখানে কি এখানে কি ডেয়া ইউজ করার কথা ছিল তাই না, এখানে ডেয়া ইউজ করার কথা ছিল, কিন্তু এখানে কি বসছে, রিলেটিভ ভার্ব ইউজ হয়েছে। যদিও আমরা বেফ আগে জানি, বাট এখানে রিলেটিভ ভার্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো এখানে আমি কি পাইলাম, আমি একটু কালার করে দেই, বইস গেবরেন বুইডে, মানে আমি যেখানে কি আমি জন্মেছি। তো এই ব্যাপারটা রিলেটিভ ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু অবশ্যই দেখে নেবেন, কারণ এটা মোটামুটি আমরা যখন লেজেন্ড করব, যখন আমরা লেজেন্ড করব বিয়ন পরীক্ষায়, তখন এই জিনিসগুলো যখন সামনে চলে আসে তখন অর্থ বোঝা খুব টাফ হয়ে যায়। তো আপনি যদি রিলেটিভ জার্সের এই রিলেটিভ ভার্বের কাজগুলো দেখে নেন, অবশ্যই অবশ্যই আপনি এই জায়গায় তার ভুল করবেন না, আর সঠিক অর্থটা বুঝতে পারবেন। এবং বিশেষ করে সাইবেনের ক্ষেত্রেও আপনাকে এটা ইউজ করতে হবে, এবং স্প্রেশনের জন্য যদি ইউজ করতে পারেন আপনি ভালো মার্ক পাবেন। ওকে, ডাস ইজ দেয়ার, এটি সেই জায়গা, বো ইস গেবরেন বুইডে, যেখানে আমি জন্মেছি। আমরা আরেকটা উদাহরণ দেখি, আমি সেই দিনের কথা মনে করি, আমি সেই দিনের কথা মনে করি যেদিন আমরা দেখা করেছি। আরে ইস erinnere mich an den Tag, আমি সেই দিনের কথা মনে করি, ইস erinnere আমি মনে করি, মিস নিজে, an den Tag মানে সেই দিনের কথা, বান যখন বা যেদিন, wir uns getroffen haben মানে কি আমরা দেখা করেছিলাম, বা যেদিন আমরা দেখা করেছি। তো এখানে দেখেন বানের অর্থ, বইয়ের অর্থ কিন্তু কিছুটা পরিবর্তিত হচ্ছে।
তো রিলেটিভ জার্স যদি আপনি ভালো করে না শিখেন, রিলেটিভ জার্স এর ভার্বগুলো যদি ভালোভাবে না শিখেন, তাহলে কিন্তু এই জায়গাতে প্রবলেম থেকেই যাবে। আমি যখন রিলেটিভ জার্স পড়ার আগে যখন আমি ওই এটু এর বইগুলো পড়তেছিলাম নেটওয়ার্কের, তখন এইগুলোর এত বেশি ইউজ ছিল, তো সঠিক অর্থটা না কখনো ধরতে পারতাম না। তো সঠিক অর্থটা ধরতে না পারলে আপনার দেখা গেছে যে আহ, পরে দেখা গেছে যে আপনার ইয়া হয়তো ওই মূল বাক্যটাই বুঝতে পারতাম না। তো যখন রিলেটিভ জার্সটা আমি ইউজ করলাম, তখন আমার কি আহ, মোটামুটি একদম সব ক্লিয়ার হয়ে গেল, আর আহ, বুঝতে সমস্যা হয়নি। তো আমরা এইখানে আরেকবার ক্লাসটাকে একটু রিপিট করার চেষ্টা করি। ক্লাসটাকে হচ্ছে আমরা একদম শুরুর দিক থেকে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা রিলেটিভ চার্জ বলতে কি বুঝবো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। রিলেটিভ চার্জ জিনিসটাকে আমরা কিভাবে বুঝবো, বা কি জিনিসটা কি আসলে এটা খায় নাকি মাথায় দেয়। তো আমরা এখানে যেই সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা যদি আরেকবার বিশ্লেষণ করার চেষ্টা করি, এখানে আমরা পাবো যে রিলেটিভ চার্জ মানে মূল অংশটা এরকম পাবো যে, মূল সারমর্মটা এরকম পাবো যে রিলেটিভ চার্জ হলো এমন একটি বাক্য, বা এমন একটি মানে এটি একটি প্রধান একটা বাক্য, মানে অবশ্যই প্রধান একটি বাক্য, মানে হাউটজার্স, যে হাউটজার্স এমন একটি হাউটজার্স বা এমন একটি প্রধান বাক্য যেখানে আমি আহ, একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারবো। তো অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট রুলস আমাকে মেনটেন করতে হবে, সেটা আমার এই পার্টে বা এই গ্রামারে আমরা শিখেছি অলরেডি। এখন আমি যদি একটা ওই নেভেঞ্জার্স এবং হচ্ছে হাফজার্সের মানে রিলেটিভ জার্স কেন নেভেঞ্জার্স নয়, এটা যদি আমি বলতে চাই, তাহলে আমি এটা বলবো যে নেভেঞ্জার্স আমরা জানি হচ্ছে সাহায্যকারী বাক্য, যেটা হাফজার্সের সাথে সম্পর্কযুক্ত। আমরা যখন কোনো নেভেঞ্জার্স গঠন করি, তখন অবশ্যই আমরা কি সেটা হাফজার্সের উপর গঠন করি। যেরকম আমি অসুস্থ, হ্যাঁ, আহ, ধরেন আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, তাই কি আমি অফিসে যাইনি। হ্যাঁ, ইসবার ক্রান, হ্যাঁ, ইসবার ক্রান দেশাল, এই কারণে আমি কি আহ, স্কুলে যাইনি। বা আমি এটা এভাবে বলতে পারি যে আমি অফিসে যাই নাই, আমি অফিসে যাই নাই, ইস গেহে নিক্সট সো বুইরো বা ইম বুইরো, আমি অফিসে যাই নাই, বাইল কারণ ইস ক্রাঙ্ক বা মানে কি আমি অসুস্থ ছিলাম। তো এক্ষেত্রে আমরা কি করছি যে প্রধান অংশের প্রধান অংশের সাথে মিলিত করে আমরা এটা কারণ দর্শাইতে গিয়ে একটা কানেক্টর ইউজ করে একটা সাহায্যকারী বাক্য বসাইছি, যে আমি অফিসে যাইনি, এটা হচ্ছে কি একটি পূর্ণ বাক্য। তো কেন যাইনি এটার একটা ব্যাখ্যা হতে পারে, তো ওই ব্যাখ্যাটা আমি দিয়েছি। কিন্তু যদি আমি বলি যে আম, এটি সেই অফিস যেখানে আমি কাজ করি, তো দুইটা আগের বাক্য আর এই বাক্যর কিন্তু তফাৎ আছে। আগের বাক্যটা কি একটা সম্পূর্ণ একটা বাক্যর সাথে কি আরেকটা কারণ যুক্ত করা হয়েছে, মানে আরেকটা আলাদা সাহায্যকারী বাক্য যুক্ত করা হয়েছে। কিন্তু এখানে আমি যদি বলি যে এটি সেই অফিস, ডাস ইজ ডাস বইরো, হ্যাঁ, ডাস ইস আরবাইটে, যেখানে কি আমি কাজ করি। তো একটা প্রধান বাক্যের মধ্যে কি করলাম, আমি এটাকে জাস্ট একটু আহ, অতিরিক্ত তথ্য প্রদান করে বাক্যটাকে আরেকটু সুন্দর করলাম। তো এটা কিন্তু নেভেঞ্জার্স থেকে একটু আলাদা। তো আমরা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা এখানে মূল মূল টপিক কি ছিল এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে রিলেটিভ জার্সের সংজ্ঞা দেখছি, রিলেটিভ জার্স কেন ব্যবহার করা হয় এটা আমরা দেখলাম। আমরা যদি দেখি তথ্য সংযোজন, নির্দিষ্টকরণ, তারপর বাক্য সংক্ষেপণ, তারপর রিলেটিভ গঠনের নিয়ম আমরা দেখেছি। আমরা দেখেছি হচ্ছে রিলেটিভ জার্সে ভার্ব সবসময় আহ, সর্বশেষ থাকে, মানে শেষে থাকে। তারপর প্রিপোজিশনের ব্যবহার দেখেছি রিলেটিভ জার্সে। তারপর দেখেছি রিলেটিভ জার্সের ধরন, হুম, সাবজেক্টিভ রিলেটিভ জার্স, তারপর অবজেক্টিভ রিলেটিভ জার্স। তারপর দেখেছি হচ্ছে আমরা প্রেপোজিশনালে রিলেটিভ জার্স। তারপর আমরা দেখেছি রিলেটিভ ভার্ব, রিলেটিভ
রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, আহ, আচ্ছা সরি, আমি হচ্ছে তখন মানে বারবার বার বলতেছিলাম, রিলেটিভ অ্যাডভার্ব। তো এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো আশা করি আপনাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি আবারও বলি, আহ, আসলে একটা অনলাইন ক্লাস নেওয়ার সময় অনেক সময় ভুল উচ্চারণ বা মানে একটা জিনিস লেখা হয়েছে বাট বলার সময় তো অন্য কিছু বলা হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাধারণত আহ, একটা অনলাইন রেকর্ড ক্লাস করা হলে বা একটা ক্লাসের মধ্যেই দু একটা এদিক সেদিক হতে পারে। তো আহ, এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, দয়া করে সবার প্রতি অনুরোধ। এবং দিন শেষে আসলে আমরা নেটিভ কেউ না, আমরা জার্মান নেটিভ মানুষ না, আমরা বাংলাদেশ থেকে আসলে চেষ্টা করতেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। কোনো ব্রিটিশ লোক বা লন্ডন বা আমেরিকার কোনো লোককে যদি আমরা বাংলা ভাষা এনে শেখাই, প্রথম 6 মাস দেখবেন যে কেমনে কথা বলতেছেন, শুনলে আপনি হাসবেন। আর সেই জায়গায় আমরা শুরুর দিক থেকে এত বেশি পরিশ্রম করতেছি, এত বেশি কাজ করতেছি ভাষা নিয়ে, যে আমরা আস্তে আস্তে নেটিভদের কাছাকাছি যাওয়ার একটা স্বপ্ন দেখতেছি এবং কাছাকাছি যাচ্ছি, দিন কি দিন যাচ্ছি। তো আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমাদের সবারই ভুল ত্রুটি হতে পারে। সেখানে আমরা প্রতিনিয়ত ভুল থেকেই শিখবো। মানুষ মূলত আমরা ভুল থেকেই শিখি। আমরা যখন কোনোটা ভুল করি তখন ওইটা ওইটা থেকে আমরা সঠিকটা শিখি। তো আপনারা এগুলো নিয়ে কখনোই হচ্ছে দুশ্চিন্তা করবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন আপনারা, আহ, যত বেশি পারেন প্র্যাকটিস করবেন, পড়বেন, শিখবেন। ভুল হচ্ছে কিনা সঠিক হচ্ছে এটা নিয়ে মাথা ঘাবড়াবেন না। আমরা ভুল হলে সঠিক হওয়ার চান্স থাকে, ঠিক আছে? কিন্তু আমরা ভুল হবে চিন্তা করে যদি সঠিকটা মানে ভুল হওয়ার চিন্তা করবে পরে যদি আমরা প্র্যাকটিস নাই করি, তখন কিন্তু আর আমাদের সঠিক শেখার কোনো সুযোগ থাকবে না। তো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করবেন আমাদের এই প্লে লিস্টে একদম এ টু এর সবগুলো গ্রামার কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরো 18টা এবং আরো দুই তিনটা বা তিন চারটা গ্রামার আমরা সামনে আনবো আশা করি। তো এগুলা আপনারা প্লে লিস্ট দেখলে আপনাদের একদম এ টু এর গ্রামার ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি পাশাপাশি হচ্ছে যে আহ, আমরা নেটওয়ার্ক বইয়ের 12টা ক্যাপিটালের 12টা অধ্যায় এখানে এক্সপ্লেন করব। তো এটা আপনাদের খুবই কাজে লাগতে পারে আমি বিশ্বাস করি, এবং আপনাদের খুবই কাজে লাগবে আশা করি। আমার জন্য বেশি বেশি দোয়া করেন যেন আপনাদের জন্য এতটুকু কাজ করতে পারি ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।